রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল। স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদে বরিশালে আজও বিক্ষোভ। কুমিল্লায় ফিল্ম স্টাইলে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্য। ১ সপ্তাহ পর ধরা পড়ল মূল আসামি, জড়িতদের বিচার দাবি। তারা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আমরা বুকে বাড়ি থেকে তুলে নিয়ে খুন করে ফেলেছে। যারা এই আলাউদ্দিন মেম্বারকে খুন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শরীয়তপুরের জাজিরায় আবারও পদ্মার ভয়াবহ ভাঙন, ১ মাসে বিলীন ৯২ স্থাপনা, ঝুঁকিতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। নদীর ভাঙন ভুর 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 করে যাইতে যাইতে মসজিদ পড়ে গেছে। আমার ঘরের মাল সামানা সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারে ব্লকেট কর্মসূচিতে নামেন তারা। একাত্মতা জানিয়েছে কর্মসূচিতে অংশ নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাচ্ছে তারা। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে জানান তারা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে আরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা ৯ বছর হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পাসে বয়স, কিন্তু আমরা এখনো ক্যাম্পাস পাচ্ছি না। এটা একটা বিশাল বড় একটা কোশ্চেন। অ্যাজ এ পাবলিকের হিসেবে যে সুযোগ সুবিধাটা পাওয়া যায় একটা শিক্ষার্থীর, সেই কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। যারাই ক্ষমতায় ছিলেন তারা স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণ করেননি। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগেও আমরা বলেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা আগের থেকে পূর্ব থেকে নির্ধারিত করা আছে। আরও খবর জানবো আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। তিনি সেখানে আছেন। রুবেল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আন্দোলনকারীরা কি বলছেন একটু জানাবেন, এবং মহাসড়কে যেই অবরোধ পরিস্থিতি সেই খবর একটু জানাবেন, এবং ভোগান্তিও নিশ্চয়ই হচ্ছে সেখানে। ইতিমধ্যে কিন্তু আসলে মহাসড়কে সেই তাদের দীর্ঘ সময়ের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রেখেছে। প্রায় ২.৫ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তাদের কিন্তু সেই যে ক্যাম্পাসের দাবিতে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রেখেছে। ইতিমধ্যে কিন্তু দীর্ঘ ৭ থেকে ৮ কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু আসলে যানজট সৃষ্টি হয়েছে। আসলে শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন যতক্ষণ মতো না মেনে নেবে ততক্ষণ তাদের মূলত এই কর্মসূচি চলমান থাকবে। তবে ইতিমধ্যে শিক্ষকরা এসেছেন, তারা কিন্তু তাদের আশ্বাস দিচ্ছেন হয়তোবা কতক্ষণ নাগাদ মূলত এই আন্দোলনটি শেষ হতে পারে, এবং এখন পর্যন্ত আপনাদের কোনো আশ্বাস পেয়েছেন কিনা সরকারের তরফ থেকে? আমরা এখনো সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাইনি। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা ডিপিপির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, তারা রবীন্দ্রনাথের ভূমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা চায়। আমরা সেই দাবির সঙ্গে যৌক্তিক দাবি হিসেবে আমরা একাত্মতা প্রকাশ করতে আজকে রাজপথে এসেছি। সরকারের প্রতি বিনীত অনুরোধ, আপনারা শিক্ষার্থীদের দাবি মেনে নিন। ধন্যবাদ আপনাকে। এই যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো আপনাদের কোনো ফলাফল আসছে না, কি চাচ্ছেন আপনারা এখন? আমরা আমাদের তো দেখেছেন যে আমরা অনেক দিন ধরে আন্দোলন চালিয়ে গেছি, এবং আমাদের এই দাবিটি একেবারেই একটি যৌক্তিক দাবি। তো সেই দাবির পক্ষে এখন কিন্তু শাহজাদপুর এবং সিরাজগঞ্জের গণমানুষ একতা পোষণ করছে। তো যেহেতু এখনো আমরা কোনো সাড়া পাচ্ছি না, আমরা আবারও আহ্বান জানাই, আমরা আবারও তাদেরকে বলি যে আমাদের দুঃখ বুঝুন, আমাদের পাশে এসে দাঁড়ান, দেখুন যে আমরা কত কষ্ট করছি, কত দুর্বিষহ জীবন আমাদের শিক্ষার্থীরা একটি অস্থায়ী ক্যাম্পাসে পালন করে যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থীদের সাথে কিন্তু ইতিমধ্যেই ছাত্র অধিকার পরিষদ, এনসিপি, সচেতন মহল এবং বিভিন্ন সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলাম, সকলেই কিন্তু আসলে তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে এই শিক্ষার্থীদের আন্দোলন সঠিক আন্দোলন, এবং তাদের এই দাবিটা যৌক্তিক দাবি। তাদের এই দাবি যতক্ষণ মতো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আসলে তারাও তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন থাকবেন এবং
দেখতে পারেন শিক্ষার্থীদের যে আন্দোলন মুখরিত হয়েছে, প্রচণ্ড রোদ, সেই তাপাদহের মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে তাদের সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দীর্ঘ যানজটে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এই ভোগান্তির কারণে কিন্তু দুই পাশে প্রায় কয়েক কিলোমিটার জায়গা কিন্তু আসলে যানজটে তৈরি হওয়ার কারণে মানুষের দুর্ভোগের চিত্র কিন্তু চরম আকার ধারণ করেছে। সব কিছু মিলে আসলে সরকারের যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি বিবেচনা করবেন, দ্রুত তাদের সমস্যার সমাধান করবেন, তাদের এই লাল ফিতার দূরত্বকে দূর করে ডিপিপিতে দ্রুত তাদের এই তাদের যে অনুমোদন সেই অনুমোদনটা হবে এবং একনিকে পাশ হওয়ার পর তাদের মূলত এই ক্যাম্পাসে কার্যক্রম শুরু হবে। নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালু করবে। জি রুবেল, আপনি যেমনটি বলছিলেন এই সমস্যার সমাধান হবে সেটিই প্রত্যাশা। শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আন্দোলনকারীদের দাবিগুলোর বিষয়ে একটু জানাবেন এবং এই যে অবরোধ সেটির কারণে মহাসড়কের কি অবস্থা দেখছেন? সোয়া, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম অব্যবস্থাপনা রয়েছে এবং এই অব্যবস্থাপনার প্রতিবাদে গেল 2 সপ্তাহ ধরে বরিশালের ছাত্র জনতার ব্যানারে আন্দোলন করা হচ্ছে এবং তারা দাবি জানিয়েছেন যে সঠিক সংস্কারের মাধ্যমে একটি যে হাসপাতালগুলোর যে স্বাস্থ্যসেবা সেটি সঠিক একটি ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে এবং তারা অভিযোগ করেছেন যে প্রতিটি হসপিটালে দুর্নীতির আখড়া সৃষ্টি হয়েছে এবং যারা চিকিৎসক রয়েছে তারা রাজনীতি করছেন চিকিৎসার নামে এবং অবকাঠামোগত সমস্যা রয়েছে, পাশাপাশি জনবল সংকট রয়েছে, চিকিৎসক সংকট রয়েছে এবং সরকারি ঔষধের যে সঠিক ব্যবহার হচ্ছে না এবং তারা দাবি জানিয়ে আসছেন একটি সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে, একটি টাস্ক ফোর্স গঠনের মধ্য দিয়ে এবং যে স্বাস্থ্য কমিশন রয়েছে সেটি গণশুনানির মধ্য দিয়ে একটি সঠিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে যাতে সাধারণ মানুষ, যাদের জন্য সরকারি হসপিটাল, সেই সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় এবং তারা বলছেন যে এই তাদের যে দাবি যৌক্তিক দাবি এবং এই দাবি যতক্ষণে মেনে নেওয়া না হবে ততদিন তাদের এই আন্দোলন চলবে। যেহেতু একটি মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং এখান থেকে দক্ষিণাঞ্চলগামী অর্থাৎ বরিশাল থেকে একেবারে কুয়াকাটা পর্যন্ত যান চলাচল করে পণ্যবাহী, যাত্রীবাহী এবং এই যান চলাচলগুলো বন্ধ রয়েছে। এর ফলে আসলে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। যদিও এখানে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত সহজে পৌঁছতে পারলেও বরিশাল থেকে আসলে খুব সহজে তারা দক্ষিণাঞ্চলে যেতে পারছেন না এবং এই সমস্যায় পড়ছেন। তবে যারা বলছেন তারা বলছেন যে যাদের যে দাবি এটা সাধারণ মানুষের জন্য এবং সাময়িক সময়ের জন্য যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। সোয়া, কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। এ সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন। সে সাথে সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানান তারা। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। কুমিল্লায় ফিল্ম স্টাইলের সাবেক ইউপি সদস্যের হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অনুসন্ধান চালিয়েছে যমুনা টিভি। ঘটনার 1 সপ্তাহ পর গ্রেফতার হয়েছে মূল আসামি। এলাকায় নিরাপত্তা সহ সংশ্লিষ্টদের ন্যায় বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। গেল 3 আগস্ট দুপুরের ঘটনা। একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে নাঙ্গলকোটের ঢালুয়া বাজার দিয়ে একটি সিএনজি অটোরিকশায় আলাউদ্দিনকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। পেছনে আরও একটি সিএনজি, তাদের পেছনে 2টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছে আলাউদ্দিনের স্বজনরা। নিহতের স্বজনদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বহিরাগতরা ফিল্মি স্টাইলে আলাউদ্দিনকে তুলে নিয়ে হত্যা করেছে। নেতৃত্ব দিয়েছে আলিয়ারা গ্রামের শেখ ফরিদ, নুরুদ্দিন, রিয়াদ ও সজীব। আমরা 30 থেকে 50 ফুট একটু ডিফারেন্স ছিল, কিন্তু যখন আগাই আসতে চাই তারা আমাদেরকে বন্দুক ধরে, তারা পিস্তল দেখায়, পিস্তল দিয়ে আমাদেরকে করে, তখন আর আমরা আসতে পারি না। তারা আর্মি পরিচয় বলতেছে যে আলাউদ্দিন মেম্বার দ্বারা তুই কি কোথেকে আসো রে? আমি তো জানামাজ থেকে আসি, তুই আয়, তুই উঠ। কেন উঠবো স্যার? তখন তারে জোরাজোরি করতেছে যে গাড়ি ঢোটানোর জন্য। আলাউদ্দিন মেম্বার উঠতেছে না। আলাউদ্দিন মেম্বার না, আনারা কোনো সেনাবাহিনী না, সেনাবাহিনী এই পোশাকে আসে না। আপনাদের ট্রাউজার পরা, গেঞ্জি পরা এ ধরনের সেনাবাহিনী তো আমি দেখি না। সেনাবাহিনী তো পোশাক নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে।
স্থানীয়রা জানান আলিয়ারা গ্রামে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও শেখ ফরিদের পরিবারের আধিপত্যের লড়াই চলছে দীর্ঘদিন ধরে। গেল 25 জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে বাগপিতণ্ডা হয়। এরই জেরে ঘটে হামলা, ভাঙচুর, গোলাগুলি। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে। 5টা বাজে উনি নূর মোহাম্মদ এই ছেলেটারে মারে কিছু রায় না, হুন্ডা টানি গেলাম যাই এই ছেলেটারে কোনোরকম আমরা ডাক্তারের কাছে পাঠাইছি। পাঠাবার পরে 1 কোটি ওভার নিচে তাও ক্ষয়ক্ষতি হয়েছে। কার? আলাউদ্দিন মেম্বার গং। হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে প্রধান আসামি শেখ ফরিদ। বিচার সহ এলাকার নিরাপত্তা দাবিতে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। 48 ঘন্টা পার হবার পরে দৃষ্টান্তমূলক দৃশ্যমূলক কোনো কার্যক্রম আমরা প্রশাসন থেকে দেখছি না। যারা এই আলাউদ্দিন মেম্বারকে খুন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার সাথে আছেন সবাই, এবং 22টি গ্রামের মানুষের নিশ্চয়তা চাই। নুরুদ্দিন, রিয়াজ, ফখরুল তারা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আমরা বাড়ি থেকে তুলে নিয়ে খুন করে ফেলেছে। ঘটনার পর আলাউদ্দিনকে তুলে নেওয়া সিএনজিতে থাকা একজনকে নাঙ্গলকোট থানার এসআই ওবায়েদ দাবি করে ছবি ভাইরাল হয়। তবে তা সত্য নয় বলে দাবি করেছেন ওই এসআই। ওসি জানালেন ঘটনার তদন্ত চলছে। আমার ছবি দেওয়া আছে, আমার পোশাক পরা ছবি আছে, আর সিএনজির ছবি মিলাম মিলে দেখেন এটা আমি কিনা। আমি ওই গাই নাই, আর ওই মামলার আসামি বা আইও আমি না। থানায় ছিল না। হ্যাঁ, এটা ওই ফেসবুকে বিভিন্ন কিছু দিয়ে তার নামটা ওবায়দের নাম আশা করে হয়তো সে একটা মামলা তদন্ত করছিল, দিয়ার মামলা। কারো পক্ষ যেতে পারে, কারো পক্ষ নাও যেতে পারে, এরকম হতে পারে। সব আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 4 জেলের মধ্যে একজন মারা গেছে। শনিবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। 3 দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া দগ্ধ ফারুক হোসেন, আবুল খায়ের ও গনি খার অবস্থাও আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়, দগ্ধ হন নৌকায় থাকা 4 জেলে। নোয়াখালীর সেনবাগে আগুনে পড়েছে কারখানা সহ 25টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস জানায় শনিবার রাত 12:30টার দিকে সেবারহাট বাজারের একটি কারখানায় প্রথমে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন লাগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে যুক্ত হয়ে আরও 2টি ইউনিট। সহযোগিতা করে সেনাবাহিনী ও স্থানীয়রাও। প্রায় 3 ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পদ্মার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরায়। টানা 1 মাস ধরে ভাঙছে পারে। এরই মধ্যে বিলীন 92টি স্থাপনা, ঝুঁকিতে 8 শতাধিক স্থাপনা সহ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন অনেকে। ভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং এর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। চোখের সামনে মুহূর্তেই বিলীন দোতলা ভবনের এই মসজিদ। এই দৃশ্য গেল 6 আগস্ট জাজিরার নাওডোবার 0 পয়েন্ট এলাকার। ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মনে করেন নদীর ভাঙ্গন ভুরভুর ভুরভুর করে যাইতে যাইতে মসজিদ পড়ে গেছে। কেউ বাইরে এসে কেউ বাইরে না, এই মুহূর্তে একবারে ভাঙ্গা পুরাটাই গেছে গা। পরদিন সকালে পার্শ্ববর্তী উকিলউদ্দিন মুন্সিকান্দি এলাকার প্রায় 150 মিটার ধসে যায় নদীতে। 7 জুলাই থেকে শুরু হয়েছে এই ভাঙন। গেল 1 মাসে পদ্মায় বিলীন হয়েছে অন্তত 57টি বসতবাড়ি ও 35টি ব্যবসা প্রতিষ্ঠান। নদীগর্ভে চলে গেছে সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড, রক্ষাবাদ ও জাজিরার ডান তীরের বেশ কিছু এলাকা। ভাঙন ঝুঁকিতে নাওডোবার 3টি গ্রামের অন্তত 6 শতাধিক বসতবাড়ি ও মঙ্গলমাঝি ঘাট বাজারের 240টি স্থাপনা। আমাদের 2টা ঘর চলে গেছে, একটা বড় ঘর আর একটা ছোট ঘর ছিল। মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল সামানা সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 200টি পরিবার। নেই মাথা গোজার ঠাই। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেকের। পূব সাইডে, পশ্চিম সাইডে, ব্যাক সাইডে মনে করেন কাজ ধরা হয়েছে, কিন্তু এই সাইডে ওই বাজেট হয়েছে, কিন্তু এই সাইডে কাজ ধরে নাই। সরকার যতই উল্টা পাল্টাই বস্তা ফালাক, কাজ আসতেছে না। মাঝখানটা যদি ড্রেজিং করে দিত তাইলে হয়তো বা নদীটা ওইদিকে চলে যেত, নদীটা আর এই সাবেক পার আসতো না। যারা কাজগুলো পেয়েছে কন্ট্রাক্টর, তারা আমাদের কাজটা সম্পূর্ণভাবে করে নাই। হুমকির মুখে পড়েছে জাজিরার ডান্তির রক্ষাবাদ প্রকল্প। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিংই এখন একমাত্র ভরসা। আমাদের যে ব্যাংক লাইন আগে ছিল 8.867 কিলো, সেখানে যদি খুব বেশি ভাঙে তাহলে একটু লেন্থ বেড়েও যেতে পারে।
এছাড়া আমার যে ওই প্যাকেজের আগে এবং পরে যে সমস্ত প্যাকেজে আমার ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে সেই জায়গাটাও একটু হুমকির মধ্যে পড়তে পারে। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু থেকে নাওডোবার 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। আর এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।